শ্বশুরবাড়িতে প্রথম ঈদ কাটাতে গিয়ে লকআপে চলে গেলে? লকআপে রাত কাটিয়ে খুব ভালো লাগছে নিশ্চয়ই। মনে থাকলে আর কখনো এমন করো, তোমার জন্য মান সম্মান সব শেষ হয়ে গেল। তানিয়া কোনো কথার উত্তর দিতে পারে না, কারণ সে মনে মনে ভীষণই অনুতপ্ত বোধ করে। বিয়ের পর প্রথম ঈদের কথা তানিয়া চাইলেও কখনো ভুলতে পারে না। আমার তো ভীষণই বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, আমি এবার খুব ভালো মতো ঈদ কাটাতে পারবো। আমার যত ইচ্ছা শপিং করব, টাকার কোনো অভাব হবে না। আজকেই আমি সাহিলের কাছ থেকে টাকা চেয়ে নেব। এবছরের ঈদটা আমি একদম বড় লোকেদের মতো স্পেশাল ভাবে সেলিব্রেট করতে চাই। এভাবেই তানিয়া আকাশ পাতাল ভাবতে থাকে। রাত্রিবেলা সাহিল বাড়িতে এলে তানিয়া শপিং এর জন্য টাকা চাইতে শুরু করে। সাহিল, ঈদের শপিং এর জন্য আমাকে কিন্তু মিনিমাম 10 লক্ষ টাকা দিতে হবে। আমি আমার জন্য ব্র্যান্ডেড জামা কাপড় কিনবো আর কিছু সোনা গহনাও কিনে নেব। তুমি কিন্তু না করবে না? বাবা, ঈদের শপিং এর জন্য 10 লক্ষ টাকা লাগবে? বাজেটটা একটু বেশি হয়ে গেল না? না, বেশি হয়নি। তুমি তো কোটিপতি, তোমার টাকার অভাব আছে নাকি? কোটিপতির বউ হয়ে আমি মাত্র 10 লক্ষ টাকা শপিং করতে পারবো না? আচ্ছা বাবা, ঠিক আছে, এই নাও আমার এটিএম কার্ড আর ক্রেডিট কার্ডটাও রাখো। তোমার যা ইচ্ছে তুমি শপিং করবে। তবে শোনো, ঈদ মানে কিন্তু দামি দামি জামা কাপড় পরে আনন্দ করা কিন্তু নয়। গরিব মানুষ অথবা বাচ্চাদেরকেও কিছু কিনে দেবে, হ্যাঁ? দেখবে খুব ভালো লাগবে। তুমি 10 লক্ষ টাকা শপিং করে নেবে আর 1 লক্ষ টাকা দিয়ে তুমি গরিব বাচ্চাদেরকে জামা কাপড় কিনে দেবে, বুঝেছো? সাহিলের কথা শুনে তানিয়া খুবই অবাক হয়ে যায়। তোমার মাথা খারাপ হয়ে গেছে? 1 লক্ষ টাকা দিয়ে তুমি জামা কাপড় কিনে গরিবদের দান করবে? গরিবদের জন্য জামা কিনতে গিয়ে 10,000 টাকা ব্যয় করা মানেও অনেক। তুমি বরং ওই টাকাটা আমাকেই দাও না, আমি আর একটা সোনার গহনা বানিয়ে নেব। কি বলছো তুমি? রোজার সময় আমাদের যত সব গরিব অসহায়দের দান করা উচিত। আমি এই রমজান মাসে আরো অনেক টাকা দান করি, কারণ আমার ইনকাম অনেক বেশি। যার ইনকাম যত বেশি তার তত বেশি দান ধ্যান করা উচিত। তোমাকে বললাম কেননা তুমি নিজের হাতে গরিব বাচ্চাদের জন্য কেনাকাটা করবে, পোশাক আশাক বিতরণ করবে, তাতে তোমারও ভালো লাগবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আর জ্ঞান দিতে হবে না। আমি এখন একটু অনলাইনে দেখি কিছু পছন্দ হয় কিনা। এই বলে তানিয়া অনলাইনে জামা কাপড় দেখতে শুরু করে। সে নানান রকম জামা কাপড় দেখতে থাকে। ওয়াও, এই টপ আর স্কার্টটা কত সুন্দর লাগছে, কিন্তু প্রাইসটা তো অনেক বেশি। 30,000 টাকা, অনেক দাম। আরে আমিও তো পাগল, আমি এখন দামের কথা ভাবছি কেন? আমার তো বড়লোক বর আছে, আর আমার কাছে এখন লক্ষ লক্ষ টাকাও আছে। আমার যা পছন্দ হবে আমি তাই কিনবো। এই বলে তানিয়া একে একে অনলাইনে প্রায় 20টা মডার্ন ধরনের জামা কাপড় অর্ডার করে। 3 লক্ষ টাকা তো শেষই হয়ে গেল। যাক, ড্রেসগুলোও তো খুব সুন্দর। আমি এবছর ঈদে ওই গরিবদের মতো চুড়িদার, গাউন কিংবা শাড়ি কিছুই পরবো না। এবারের ঈদের লুক আমি একেবারে ডিফারেন্ট ভাবে তৈরি করব। যতই হোক বড়লোকের বউ বলে কথা। দেখি এবার কিছু দামি দামি ব্র্যান্ডের জুতো দেখে ফেলি। এই বলে সে বিভিন্ন রকম জুতা দেখতে শুরু করে। এমন সময় তার শাশুড়ি মা তাকে ডাকতে আসে। বৌমা, অনেক দেরি হয়ে গেল, তুমি এখনো খেতে দিলে না। কুক তো অনেক আগেই রান্না করে রেখে চলে গেছে, খাবারও ঠান্ডা হয়ে গেছে। তুমি যাও, বরং খাবারগুলো গরম করে সবাইকে খেতে দাও। কি হলো, তুমি শুনতে পাচ্ছ না? উফ, আমি এখন অনলাইন শপিং করতে ব্যস্ত আছি, প্লিজ ডিস্টার্ব করবেন না। যার খিদে পাবে সে নিজে খাবার নিয়ে খেয়ে নেবে, আমি এখন উঠতে পারবো না। এই তো একটা দারুণ জুতো পেয়েছি, ব্র্যান্ডেড জুতো, একেবারে খুব সুন্দর। এভাবেই তানিয়া শাশুড়ি মায়ের কথাই পাত্তা না দিয়ে শুধুই অনলাইনে শপিং করতে থাকে। সেদিন তানিয়া সারা রাত ধরে ভাবতে থাকে ঈদ উপলক্ষে তার কি কি কেনাকাটা করা উচিত। দেখতে দেখতে এভাবেই সকাল হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই তানিয়া শপিং করতে চলে যায়। সামনেই ঈদ, সেই জন্য সকাল থেকেই সব দোকান খুলে গেছে। উফ, আজকে তো আমি জমিয়ে শপিং করব, কেউ আটকাতে পারবে না। এত টাকা শপিং আমি জীবনে প্রথমবার করব। এই বলে তানিয়া একটা বড় শপিং মলে চলে যায়। সেখানে গিয়ে সে নিজের ইচ্ছা মতো কেনাকাটা করতে থাকে। দেখতে দেখতে এভাবে প্রায় বিকাল হয়ে আসে, তবুও তার শপিং শেষ হয় না। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে সে আবার শপিং মলে ঢুকতে যাবে, এমন সময় সে তার কলেজে 2 বান্ধবী মনি এবং নেহাকে দেখতে পায়। এই পাকিস্তানি চুড়িদারের দাম তো এত বেশি নয়, 5,000 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা 3,000 করে দেব। তাহলে বলুন দুজনে দুটো নেব, ঠিক করে বলুন কিন্তু।
না না, একদম না, পারবো না ম্যাডাম, দিতে পারবো না। আমি না হয় 1000 টাকা দাম কম বলেছি, কমিয়ে কমিয়ে তো 5000 কমিয়েছি, এখন হচ্ছে না আপনাদের? যান অন্য দোকানে যান, বেকার বেকার সময় নষ্ট হচ্ছে। আরে দাদা, ঈদের সময় এরকম করলে হয় নাকি? আমাদের তো এখনো আরো অনেক কিছু কিনতে হবে। কম করে দামটা বলুন, তাহলে আমরা আরো কিছু কিনবো। দুই বন্ধুকে এরকম ভাবে দাম দর করতে দেখে তানিয়া খুবই অবাক হয়। এ বাবা, তোদের এ কি অবনতি হলো রে? বিয়ের পর কি তোরা ভিখারি হয়ে গেলি নাকি? মাত্র 5000 টাকা দিয়ে একটা জামা কিনতে পারছিস না তোরা? ছি, আমি তো একটু আগে 1 লক্ষ টাকা দিয়ে একটা পাকিস্তানি চুড়িদার কিনলাম। তানিয়ার কথা নেহা এবং মনি মোটেই বিশ্বাস করতে চায় না। থাক, তোর ঢপে চপ বন্ধ কর। পুরানো স্বভাব গেল না বল? তুই নাকি 1 লক্ষ টাকা দিয়ে জামা কিনেছিস? জীবনে 1 লক্ষ টাকা চোখে দেখেছিস? তোদের বিশ্বাস হচ্ছে না? আমার শপিং এর ব্যাগপত্র সব গাড়িতেই রাখা আছে। আসলে আমার কপাল তো খুব ভালো, সেই জন্য আমার কোটিপতি ঘরে বিয়ে হয়েছে। আমি চাইলে 1 কোটি টাকারও শপিং করতে পারি। জামা কাপড় তো আমার কেনা হয়েই গেছে, এখন আমি গোল্ড আর ডায়মন্ডের জুয়েলারি কিনতে যাব। তোরাও আমার সঙ্গে চল, আমি ফ্রিতে তোদের শপিং করিয়ে দেব। তানিয়ার কথা শুনে দুই বন্ধু অবাক হয়ে যায়। তারা সন্দেহবশত তানিয়ার সাথে ঘুরতে শুরু করে। তানিয়া প্রথমেই গহনার দোকানে যায়। একে একে সে 40 লক্ষ টাকার গহনা কিনে ফেলে, যা দেখে নেহা এবং মনি দুজনেই আকাশ থেকে পড়ে। কি রে, তুই তো সত্যি অনেক টাকার গহনা কিনে ফেললি। এবার চল, আমাদের শপিং করিয়ে দিবি। আসলে আমাদের বড়লোক ঘরে বিয়ে হলেও আমাদের বরেরা ভীষণ কিপটে। ঈদে শপিং করার জন্য ওরা টাকা দিতেই চায় না। মাত্র 20-30 হাজার টাকা নিয়ে শপিং করতে বেরিয়েছি, সেই জন্যই তো দামাদামি করতে হচ্ছে। তুই এখন একটু দয়া কর আমাদের উপর। চল, আজকে তোরা যা চাইবি আমি তাই কিনে দেব। টাকা নিয়ে চিন্তা করিস না, টাকা তোদের বড়লোক বন্ধু দেবে। এই শুনে নেহা এবং মনি দুজনেই খুবই খুশি হয়। তাই তারা দুজনেই শপিং মলে গিয়ে খুবই দামি দামি জামা কাপড় দেখতে শুরু করে। তানিয়া, এই শাড়িটা দেখ তো কেমন, কিন্তু 60,000 টাকা দাম লেখা আছে, দেখ। আরে তাতে কি, 60,000 টাকা মানে আমার কাছে খুবই সস্তা। নিয়ে নে, আরো যা যা লাগবে নিয়ে নে। আমার খুব পা ব্যথা করছে, আমি একটু গিয়ে বসছি। তোরা শপিং করে বিল করার সময় আমাকে ডাকিস, আমি বিল পে করে দেব। এই বলে তানিয়া এক জায়গায় গিয়ে বসে পড়ে। এদিকে নেহা এবং মনি খুবই খুশি হয়ে আরো বেশি দামি দামি জামা কাপড় পছন্দ করতে শুরু করে। তানিয়াকে আজকে ভালো মতো মুরগি বানানো যাবে। টাকার অহংকারে পাগল হয়ে গেছে মনে হচ্ছে। না হলে বন্ধুদের কেউ কখনো এত টাকা শপিং করানোর জন্য রাজি হয়? অনেকক্ষণ ধরে নেহা এবং মনি শপিং করার পর তাদের বিল হয়ে দাঁড়ায় 5 লক্ষ টাকা। কিন্তু টাকা পেমেন্ট করার সময় তানিয়ার বরের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের লিমিট শেষ হয়ে যায়। ও শিট, আমি তো প্রায় 50 লক্ষ টাকা শপিং করে ফেলেছি। তাই আমার বরের কার্ডগুলোর লিমিট শেষ হয়ে গেছে, টাকা পেমেন্ট করা যাচ্ছে না। ইস, তোর জন্য আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে তাহলে। এত কিছু পছন্দ করলাম, এখন কিছুই কিনতে পারবো না। আমাদের প্রথম থেকেই কিন্তু তোর উপর সন্দেহ হচ্ছিল। আরে চুপ কর, আমার বরকে আমি নিজের ইশারায় নাচাতে পারি। আমার বরকে ডাকলে ও এসে এখনই বিল পেমেন্ট করে দেবে। তোরা দাঁড়া, আমি এখনই ফোন করছি। এই বলে তানিয়া তখনই তার বরকে ফোন করে বলে, হ্যালো সাহিল, আসলে আমি শপিং মলে এসেছিলাম গরিব অসহায় মানুষদের জন্য জামা কাপড় কিনতে, কিন্তু আমি অনেক দামি দামি জামা কাপড় কিনে ফেলেছি। সেই জন্য 5 লক্ষ টাকা বিল হয়ে গেছে। তোমার কার্ডগুলোর লিমিটও শেষ হয়ে গেছে। তানিয়ার এমন কথা শুনে সাহিল একেবারে আকাশ থেকে পড়ে। কি বলছো তুমি? কত শপিং করেছো? আমার ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের দুটোরই তো 25 লক্ষ টাকা লিমিট ছিল। তুমি কি 50 লক্ষ টাকা শপিং করে ফেলেছো? অত টাকার কি কিনলে তুমি? আমি অনেক জুয়েলারিও তো কিনে ফেলেছি। তুমি বেশি বকো না তো, তাড়াতাড়ি এসে টাকাটা পেমেন্ট করে দিয়ে যাও। তানিয়ার মুখে এমন কথা শুনে নেহা এবং মনি দুজনেরই খুবই খারাপ লাগে, কারণ তানিয়া তাদের দুজনকে গরিব বলে অপমানিত করে। কিছুক্ষণ পর সাহিল শপিং মলে এসে টাকা পেমেন্ট করে দেয়। কিন্তু সাহিল যখন জানতে পারে যে তানিয়া গরিবদের জন্য নয়, বরং তার বন্ধুদের জন্য এত টাকা ব্যয় করে শপিং করেছে, তখন সে খুবই রেগে যায়। কিন্তু সে তানিয়াকে খুব একটা বকাবকি করতে পারে না, কারণ আর মাত্র কয়েকটা দিন বাদে ঈদ। তাই সে বাড়িতে অশান্তির সৃষ্টি করতে চায় না। এভাবে দেখতে দেখতে ঈদ আরো এগিয়ে আসে।
তানিয়া এবার ঈদ উপলক্ষে বাড়িতে বড় একটা পার্টি রাখবে বলে ঠিক করে। হ্যালো নেহা, ঈদের দিন আমার শ্বশুরবাড়িতে অনেক বড় একটা পার্টি হবে। তোর কাছে আমাদের স্কুলের আর কলেজের যত বন্ধুদের নাম্বার আছে সবাইকে ফোন করে ইনভাইট করে দে। আমার যে কতটা বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে সেটা আমি সবাইকে দেখাতে চাই। এই বলে তানিয়া ফোন রেখে দেয়। দেখতে দেখতে ঈদ চলে আসে। ঈদের দিন ভোরবেলা থেকেই তানিয়া ডিজে বাজিয়ে গান চালাতে শুরু করে দেয়, যা দেখে তার পরিবারের লোকেরা চমকে ওঠে। বৌমা, এ তুমি কি করছো? ঈদে কেউ এরকম ভাবে এত জোরে জোরে গান বাজায়? ঈদটা মোটেই গান বাজনা করার দিন নয়। তুমি এখনই গান বন্ধ করো। পাড়ার লোকজন কি ভাববে বলো তো? এখনো পর্যন্ত ঈদের নামাজ হলো না আর তুমি গান বাজাতে শুরু করে দিয়েছো। ঈদ মানেই তো খুশি। এই বাড়িতে এটাই আমার প্রথম ঈদ, তাই আমি আমার মতো করে ঈদ সেলিব্রেট করতে চাই। আমি কারোর কথা শুনবো না। আমি বাড়িতে ঈদ উপলক্ষে পার্টি রেখেছি। সারাদিন সারা রাত আজকে পার্টি চলবে। এবার যান এখান থেকে। তানিয়া, সব বন্ধ করো। ঈদে কেউ এইভাবে আনন্দ করে না, এগুলো পাগলামি হচ্ছে। দয়া করে ডিজে মিউজিকটা বন্ধ করো, পাড়ার লোকজন অভিযোগ করছে। তানিয়া তবুও কোনো কথা শোনে না। এভাবেই দেখতে দেখতে রাত 12টা বেজে যায়। তবুও তানিয়া পার্টি বন্ধ করতে চায় না। সাহিল এবং তার মা তানিয়াকে বকাবকি করলে তানিয়া আরো বেশি রেগে যায়। তাই সে রাগের বশে আরো জোরে মিউজিকের ভলিউম বাড়িয়ে দেয়, যার ফলে পাড়ার লোকজন একেবারে বিরক্ত হয়ে ওঠে। দেখতে দেখতে রাত 1টা বেজে গেলেও তানিয়া কিছুতেই ডিজে গান বন্ধ করতে চায় না, যার ফলে পাড়ার লোকজন শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে আর তারা পুলিশের কাছে গিয়ে তানিয়ার নামে অভিযোগ জানায়। কিছুক্ষণের মধ্যেই তানিয়া শ্বশুরবাড়িতে পুলিশ এসে উপস্থিত হয়। এত জোরে লাউড মিউজিক চালিয়ে দিয়ে আপনি পাড়ার লোকজনকে ভোরবেলা থেকে বিরক্ত করছেন। এখন রাত 12টার বেশি বেজে গেছে, সেদিকে তো আপনার কোনোই হুঁশ নেই। চলুন এবার জেলে গিয়ে ঈদের পার্টি করবেন। এই শুনে তানিয়া খুব ভয় পেয়ে যায়। তানিয়া স্বামী এবং শাশুড়ি মাও পুলিশকে আটকাতে চায় না, কারণ তানিয়াকে তারা উচিত শাস্তি দিতে চায়, যার ফলে তানিয়াকে সেদিন সারা রাত লকআপে থাকতে হয়। তানিয়া সারা রাত লকআপে বসে বসে শুধুই কান্নাকাটি করতে থাকে। পরের দিন সকালে সাহিল জরিমানা দিয়ে তানিয়াকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে যায়। শ্বশুরবাড়িতে প্রথম ঈদ কাটাতে গিয়ে লকআপে চলে গেলে? লকআপে রাত কাটিয়ে খুব ভালো লাগছে নিশ্চয়ই। মনে থাকলে আর কখনো এমন করো, তোমার জন্য মান সম্মান সব শেষ হয়ে গেল। তানিয়া কোনো কথার উত্তর দিতে পারে না, কারণ সে মনে মনে ভীষণই অনুতপ্ত বোধ করে। বিয়ের পর প্রথম ঈদের কথা তানিয়া চাইলেও কখনো ভুলতে পারে না। রীতা তীব্র বৃষ্টির মধ্যে দিয়ে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে চলেছিল। আমি এবার কোথায় থাকবো? আমার তো এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কেউ ছিল না। বাবাও শেষ পর্যন্ত আমাকে ভুল বুঝলো আর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এবার আমি কি করব? কোথায় যাব? এই বৃষ্টির মধ্যে আমাকে কে আশ্রয় দেবে? হে উপরওয়ালা, তুমি রক্ষা করো। রীতা এভাবে মনে মনে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে করতে অনেকটা পথ অতিক্রম করে একটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছায়। আমার তো থাকার কোনো জায়গা নেই। আজকের রাতটা এই জঙ্গলেই কোনো গাছের নিচে কাটিয়ে দিই। এছাড়া আর কোনো উপায়ও তো নেই। আজকাল মানুষকে বিশ্বাস করা যায় না। রীতা এই ভেবে জঙ্গলের ভেতরে যায়। সেখানে সে একটি বৃদ্ধ বুড়িমাকে বসে থাকতে দেখে। বুড়িমাকে দেখে রীতা একেবারে চমকে ওঠে। বুড়িমা একা একা নিজের মনে কথা বলছিল আর চোখ থেকে তার অনবরত জল পড়েই চলেছিল। রীতা অবাক হয়ে জিজ্ঞাসা করে, বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি জঙ্গলে বসে বসে কাঁদছো কেন? আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নেই রে মা। আমার কপাল খুবই খারাপ। নিজের পছন্দের সাধ করে মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়েছিলাম। এখন সেই ছেলের বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছক করে আমার বাড়ি নিজের নামে করে নিয়েছে। এ বাবা, সে কি? কিন্তু কেন বুড়িমা? তোমার বৌমা এমন কেন করলো? আর তোমার ছেলে কিছু বলেনি? ছেলে আর কি বলবে রে মা? ছেলে তো বৌমার কথাই উঠে বসে। আমি ওদের সংসারে কাটা হয়ে দাঁড়িয়েছিলাম। আমার খাওয়া খরচ, সংসার খরচ ওদের কাছে অনেক বেশি বলে মনে হতো। আমার বৌমার কথা শুনে ছেলে নিজেই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইস, আজকাল মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে। আমি সেটাই ভাবছিলাম। নিজের লোকেরাই পর করে দেয় মানুষকে। কিন্তু তুই এখানে কি করছিস? সন্ধেবেলায় এই জঙ্গলের মধ্যে কেন এসেছিস তুই? আমারও তোমার মতোই অবস্থা বুড়িমা। আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রীতা তার জীবনের কথা বুড়িমাকে বলতে শুরু করে।
রীতা যখন মাত্র 5 বছরের ছিল তখন তার মা নূপুর মারা যায়। বাচ্চা মেয়েকে মানুষ করার জন্য তার বাবা নরেন ফাল্গুনী নামে একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিল। ফাল্গুনী একজন খুবই কূটনৈতিক এবং নিষ্ঠুর প্রকৃতির মহিলা ছিল। সে নরেনের সামনে রীতাকে অনেক ভালোবাসতো, কিন্তু নরেন যখন বাড়িতে থাকতো না তখন সে রীতার উপর খুব অত্যাচার করত। সে সব সময় রীতাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করত, কারণ সে রীতাকে মোটেও সহ্য করতে পারত না। রীতা ছোট হওয়ায় ভয়ে তার বাবাকে কিছু বলারও সাহস পেত না। এভাবেই আস্তে আস্তে সে বড় হয়ে ওঠে। একদিন নরেন যখন বাড়ি ছিল না, এই মুখ পড়ি, ভালো করে ঘর ঝাড়ু দে। একটু যদি ধুলাবালি থাকে না, জিভ দিয়ে ছেটে পরিষ্কার করতে হবে বলে দিলাম। মা, আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, দেখো আমি ভালো করেই ঝাড়ু দিয়েছি, দেখো কোনো ধুলাবালি নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলেছি না আমাকে মা বলে ডাকবি না তুই। তোর মুখ থেকে মা ডাক শুনতে আমার ভালো লাগে না। টিভিটা চালিয়ে দে, আমি সিরিয়াল দেখবো। আর আমার জন্য চা করে নিয়ে আয় যা। আর হ্যাঁ, পাঁপড় আছে না, পাঁপড় ভেজে নিয়ে আয় বেশি করে। পাঁপড় ভাজতে ভাজতে নিজে গিলে নিস না যেন। ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। রীতা রান্নাঘরে চলে যায়। ফাল্গুনী টিভি দেখতে থাকে। সেই সময় সে জানালা দিয়ে দেখতে পায় যে নরেন বাড়ি ফিরে আসছে। সে তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে যায়। এই মুখ পুরি, সর সর, তোকে কিছু করতে হবে না, আমি করছি। যা তুই গিয়ে টিভি দেখ। টিভি দেখবো? কিন্তু কেন? তুমি আজকে হঠাৎ টিভি দেখতে বলছো যে? তুমি তো আমাকে টিভি দেখতে দাও না কখনো। যা বলছি কর চুপ করে, বেশি না বকে। যা যা, জলদি যা। রীতা তার সৎ মায়ের কথা শুনে টিভির সামনে গিয়ে বসে পড়ে। নরেনকে বাড়িতে ঢুকতে দেখে ঠিক সেই সময় ফাল্গুনী রান্নাঘর থেকে চা এবং পাঁপড় নিয়ে আসে। এই নে রীতা মা, তোর পাঁপড় ভাজা আর চা। আর কিছু লাগবে না তো তোর? আমি এবার একটু আরাম করি, আমার পায়ে খুব ব্যথা করছে। তোর কিছু লাগলে আমাকে বলবি। ওরে বাবা গো। এই কি বলছো তুমি? আমি এসব কখন বললাম? এগুলো তো তোমার জন্য। আমি এ কি, তুই হঠাৎ করে পাল্টে গেলি কেন? নরেন, তুমি এসেছো? দেখো না নরেন, আমার শরীর খুব খারাপ, গায়ে এত জ্বর। আর রীতা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে, একটার পর একটা শুধু অর্ডার করেই চলেছে। আমাকে একটুও বসতে দিচ্ছে না। না বাবা, মা মিথ্যে কথা বলছে। আমি এমন কেন করতে যাব? বরং মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। মা নাটক করছে তোমার সামনে। নরেন ফাল্গুনীর থেকেও বেশি রীতাকে বিশ্বাস করত, তাই সে রীতার কথা শুনে বলে, ফাল্গুনী, তোমার সবসময় নালিশ আর নালিশ করা ছাড়া কোনো কাজ নেই না? আমার মেয়েটাকে সবসময় এমন করো কেন? সবসময় ওর ঘাড়ে দোষ দেওয়ার অভ্যাসটা ছাড়ো। জানি না কবে তুমি চেঞ্জ হবে। নরেন, তুমি কেন আমাকে বিশ্বাস করো না? রীতা চায় না আমি এই বাড়িতে থাকি, ও আমাকে তাড়িয়ে দিতে চায়। তুমি একদিন বুঝবে, দেখো। নরেন বিরক্ত হয়ে রীতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ফাল্গুনী খুব রেগে যায়। না, এভাবে হবে না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। বড় সড়ো কিছু একটা করতে হবে। ওই রীতাকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। ওকে আমি আর কিছুতেই এখানে সহ্য করতে পারবো না। বেশ কয়েকদিন কেটে যায়। ফাল্গুনী সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। একদিন ছুটির দিনে নরেন বাড়িতে ছিল। ফাল্গুনী রান্নাঘর থেকে রীতাকে ডাক দেয়। রীতা মা, এই রীতা মা, একবার এদিকে আয় তো মা। ফাল্গুনী এভাবে ভালোবেসে রীতাকে আগে কখনোই ডাকেনি, তাই রীতা একটু অবাক হয়ে রান্নাঘরে আসে। হ্যাঁ বলো, কি হয়েছে? কিছু কাজ করতে হবে নাকি? হ্যাঁ রে মা, একটা ছোট কাজ করে দিবি? আমি তোর বাবার জন্য ফল কাটবো, কিন্তু ছুরিটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু খুঁজে দিবি রে মা। কেন? ছুরি কোথায় গেছে? এই তো ছুরি, তোমার সামনেই তো রাখা আছে। আর তুমি দেখতে পাচ্ছ না? এই নাও, ধরো। রীতা ছুরিটা হাতে তুলতেই ফাল্গুনী অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে। না 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 রীতা, এমন করিস না। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমাকে মারিস না, তোর পায়ে পড়ি, আমাকে ছেড়ে দে। আমি তোকে আর কোনো কাজ করতে বলবো না। নরেন, নরেন বাঁচাও, নরেন তাড়াতাড়ি এসো। রীতা কিছুই বুঝতে পারে না যে ফাল্গুনী হঠাৎ করে এরকম অস্বাভাবিক আচরণ কেন করছে। ফাল্গুনীর চিৎকার শুনে নরেন সেখানে ছুটে আসে। নরেন, আমাকে বাঁচাও, রীতা আমাকে খুন করার চেষ্টা করছিল। আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। ওই দেখো, ওর হাতে ছুরি আছে এখনো। না বাবা, মা মিথ্যা কথা বলছে।
মা আমার কাছে ফল কাটার জন্য ছুরি চেয়েছিল, বললো যে তোর বাবার জন্য ফল কাটবো, আর আমি ছুরিটা দিতেই এমন চিৎকার করছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। না, মিথ্যা কথা, নরেন এ মিথ্যা কথা বলছে। আমি তো একটু আগেই ফল কেটে দিয়ে এসেছি তোমাকে, আমি আবার কেন ছুরি চাইবো? একদম মিথ্যা কথা বলবে না বলে দিলাম। বাবা এর কথা বিশ্বাস করবে না, একদম ফালতু মহিলা একটা। নরেন কোনো কথা না বলেই রিতার গালে একটা চড় মারে। রিতা অবাক হয়ে যায়। এতদিন ধরে আমি তো সব কথা বিশ্বাস করেছি, তোর দোষ দেখেও তোকে কথা শোনাইনি। আমি সবসময় ফাল্গুনিকে দোষারোপ করেছি, আর আজকে তুই যেটা করলি, ছি, তোকে আমার মেয়ে বলতেই ঘৃণা হচ্ছে। ফাল্গুনি তোকে এত ভালোবাসে, নিজের মেয়ের থেকেও বেশি, আর তুই ছি 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 ছি। নরেন আমি আর এই বাড়িতে থাকবো না, একে এই বাড়ি থেকে বের করো, না হলে আমাকে মেরে ফেলবে, আর না হলে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না, তুমি কোথাও যাবে না, যাওয়ার হলে এ যাবে, যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, তুমি মাকে যেমন ভাবছো মা তেমন নয়, এই মহিলা মা হওয়ার যোগ্য নই, মুখোশধারী একজন। আমাকে তাড়িয়ে দিও না বাবা, আমি কোথায় যাব বলো তুমি? যেখানে খুশি যা, আমি জানি না কিছু, যা, বেরিয়ে যা বলছি। নরেন রিতাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বাইরে প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছিল। রিতা কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝতে পারছিল না। প্রবল বৃষ্টির কারণে আকাশে ঘন মেঘ করেছিল, তাই দুপুর বেলাতেও চারিদিকে অন্ধকার হয়ে এসেছিল। দোকানপাট সব বন্ধ ছিল। রিতা অনেকটা পথ হাঁটতে হাঁটতে একটা দোকানের ছাউনিতে গিয়ে আশ্রয় নেয়। রিতা দেখে যে কিছুক্ষণ পর ওখানে কয়েকটা ছেলে আসে। রিতা খুব ভয় পেয়ে যায়। কি ব্যাপার ফুলটুসি, এই ঝড় বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে কার অপেক্ষা করছো? হ্যাঁ, কার আবার আমাদেরই অপেক্ষা করছিল কি, তাই তো? ও সোনামণি, বলো কিছু। রিতা তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। সে আর কোনো দোকান বা বাড়ির ছাউনিতে আশ্রয় নেওয়ার সাহস পায় না। এভাবেই হাঁটতে হাঁটতে সন্ধেবেলা সে একটি জঙ্গলে এসে পৌঁছায়, আর সেখানেই তার বুড়িমায়ের সঙ্গে দেখা হয়। ইস, তোর সাথেও তো অনেক অন্যায় হয়েছে রে মা, তোর আর আমার দুজনেরই নিজের মানুষ থেকেও নেই। কাঁদিস না রে মা, কেঁদে আর কি করবি? আয় এখানে বস, আজকে রাতটা আমরা এই গাছের নিচে থাকি, কালকে অন্য কিছু ভাবা যাবে। কিন্তু বুড়িমা, আমার খুব ভয় করছে, এই জঙ্গলে যদি ভয়ঙ্কর পশু থাকে, সাপ থাকে, আর যদি আমাদের উপর আক্রমণ করে? উপরওয়ালা যা চাইবে তাই হবে রে মা, যদি পশুর আক্রমণে মরণ থাকে তাই হবে, আর ভাবিস না বেশি, শুয়ে পড় এবার। এভাবেই রিতা এবং বুড়িমা দুজনে সেই রাতটা গাছের নিচেই কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা তাদের খুব খিদে পাওয়ায় তারা গাছ থেকে ফলমূল পেড়ে খেয়ে নেয়। বুড়িমা, পেট তো ভরে গেল, কিন্তু আমাদের তো একটা থাকার ব্যবস্থা করতে হবে। আমরা কোথায় থাকবো? আমাদের তো ঘর বাড়ি কিচ্ছু নেই। হ্যাঁ, এই জঙ্গলের মধ্যেই একটা ঘর বানাতে হবে, গাছের পাতার ঘর বানাই, চল। না বুড়িমা, এখন বর্ষাকাল, বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবো এমন ঘর বানাতে হবে আমাদের। শুধু বৃষ্টি না, পশু পোকামাকড় সাপের হাত থেকেও রক্ষা পেতে হবে। তুই কি এবার ইট বালি সিমেন্ট দিয়ে বড় বিল্ডিং তৈরি করবি নাকি? না বুড়িমা, আমার মাথায় খুব ভালো একটা বুদ্ধি এসেছে। আমরা একটা বাঁশের বাড়ি তৈরি করব, কেমন হবে বলো? রিতা ও বুড়িমা দুজনে মিলে একটি বড় গাছের উপর বাঁশের বাড়ি তৈরি করে। বাড়িটা তৈরি করতে তাদের 4 দিন সময় লেগেছিল। তারা ওই বাড়িতেই থাকা শুরু করে। বাঁশের বাড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, তেমনই মজবুত হয়েছিল। নাও বুড়িমা, আমাদের বাড়ি তৈরি, এবার আমাদের কোনো চিন্তা নেই। 2-1 দিন পর হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি নেমে আসে। বৃষ্টি একভাবে কয়েকদিন ধরে চলতেই থাকে। নদীর বাঁধও ভেঙে যায়। এর ফলে ওই অঞ্চলে বন্যা দেখা দেয়। সরকার থেকে সবাইকে নৌকা করে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। এসবের মধ্যে রিতা আর বুড়িমা দুজনে খুবই আরামে ছিল। তাদের বাঁশের ঘর অনেক উঁচুতে থাকায় সেখানে জল ঢুকতে পারেনি। রিতা ও বুড়িমা দেখে যে জলের মধ্যে অনেকেই তলিয়ে যাচ্ছে। রিতা ও বুড়িমা দুজনে মিলে এক এক করে অনেকে জীবন রক্ষা করে। তারা প্রায় 15 জনকে জল থেকে তুলে বাঁশের ঘরে আশ্রয় দিয়েছিল। তোমাদের অনেক ধন্যবাদ আমাদের জীবন বাঁচানোর জন্য। তোমাদের এই বাঁশের ঘর না থাকলে তো আমরা মরেই যেতাম। বন্যার জল কিছুটা কমলে নিউজ রিপোর্টাররা রিতা এবং বুড়িমার কাছে আসে। তাদের ইন্টারভিউ নেওয়া হয় যে কিভাবে তারা 15 জনকে উদ্ধার করেছে আর তাদের জীবন বাঁচিয়েছে।
রীতা ও বুড়িমায়ের বাসের ঘরের ছবি নিউজেও ছাপানো হয়। সরকার থেকে রীতা ও বুড়িমাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় এবং বন্যার হাত থেকে রক্ষার জন্য গ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় বাঁশের বাড়ি তৈরি করার কাজ তাদের দেওয়া হয়। খবর পেয়ে টাকার লোভে রীতার সৎ মা এবং বুড়িমায়ের ছেলে ও বৌমা তাদের কাছে আসে, কিন্তু তারা নিজেদের বাড়ি যেতে অস্বীকার করে দেয়। এভাবেই বাঁশের ঘরের জন্য তাদের জীবন পরিবর্তিত হয়ে যায় এবং তারা হাসি খুশি বসবাস করতে থাকে।